প্রিন্সিপালের কথায় ওরা চলে আসলো। সব খারাপ ভাবনা বাদ দিয়ে মনোযোগ দিয়ে ক্লাস দুটো শেষ করলো। এর মাঝে খেয়ালও করেছে ক্লাসের সবাই ওর দিকে কেমন অদ্ভুত নজরে তাকিয়ে আছে। এতে সাফার কিছু যায় আসে না, সে তার মতো ক্লাস করে গেছে। ক্লাস শেষে ছুটির বেল পড়তেই সবাই উঠে দাঁড়ালো। যারা ফাংশনের জন্য নাচ গানে নাম দিয়েছে তারা হল রুমে এসে উপস্থিত হলো। আরও কিছু এক্সট্রা স্টুডেন্ট রয়ে গেল দেখতে। রিদান ওরা লিড করছে, সাথে রয়েছে ফিজিক্যাল লেকচারার। সবাই হল রুমে বসে আছে, প্র্যাকটিস শুরু করবে, শুধু অপেক্ষা প্রিন্সিপালের। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিন্সিপাল স্যার হল রুমে প্রবেশ করলো। সবাই তাকে সম্মান প্রদর্শন করলেন। সাথে আছেন রিদিমা চৌধুরী, তিনিও প্র্যাকটিসে থাকবেন। প্রিন্সিপাল এসে বললেন, তোমরা তো সবই জানো, কালচারাল প্রোগ্রামটি কিন্তু শুধু আমাদের ভার্সিটির মধ্যে হবে না, নামকরা 3টে ভার্সিটি মিলিয়ে এই প্রতিযোগিতা। এখন তোমাদের খেয়াল রাখতে হবে তোমরা তোমাদের ভার্সিটির মান রাখবে কিনা। আমার তোমাদের উপর ভরসা আছে, এখন বাকিটা তোমাদের উপর। আশা রাখছি এই ফার্স্ট খেতাবটি আমাদের ভার্সিটির নামের পাশেই থাকবে। প্রিন্সিপালের কথায় সবাই একসাথে ইনশাআল্লাহ বলে উঠল। সবার উত্তেজনা দেখে প্রিন্সিপাল স্যার মুচকি হাসলেন, আবার বললেন, শালীনতা বজায় রেখে পারফর্ম করবে, অশালীন কিছু আমি মেনে নিব না। আর তোমাদের সবার সাথে একজনকে পরিচয় করিয়ে দিব আজকে, বিশেষ করে তার জন্যই আসা এখানে। প্রিন্সিপালের কথায় সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। রিদিমা চৌধুরীর বুঝতে পারছেন না এমন কে যাকে প্রিন্সিপাল স্যার পরিচয় করে দিতে চাচ্ছে, যা তিনি তার প্রফেশনে কখনো করেননি। তার আগ্রহটাও দ্বিগুণ বেড়ে গেল। সাফা যেটার ভয় পেয়েছিল সেটাই হলো, তার নামই ডেকে উঠল প্রিন্সিপাল। সবাই চমকে তাকিয়ে রইল সাফার প্রতি। রিদিমা চৌধুরী নিজেও চমকে গেছে সাফাকে দেখে, বিশেষ করে চোখ দেখে। এইভাবে সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাফা ভ্রু কুঁচকে বলে উঠল, এখানে কি এলিয়েন দাঁড়িয়ে আছে নাকি আমাকে আপনাদের এলিয়েন মনে হচ্ছে? সাফার কথা বলার মিনিং বুঝে সবাই চোখ ফিরিয়ে নিল। রিদিমা চৌধুরী হাসলেন। কেন হাসলেন জানা গেল না, তার চোখ এখন তার ছেলের দিকেই নিবদ্ধ। ছেলের চাহনের মানে সে ঢের টের পাচ্ছে, তাই হয়তো তার মুখে হাসির রেখা ফুটে উঠেছে। সাফা প্রিন্সিপালের কাছে যেতেই প্রিন্সিপাল বলল, তোমাদের সাথে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি সে শুধু লন্ডন থেকে এখানে এসেছে। পড়াশোনায় যেমন ফার্স্ট ক্লাস, তেমনি নাচ গানেও ফার্স্ট ক্লাস। লন্ডন থেকে এসেছে শুনে সবাই অবাক হলেও কেন জানি রিদানের খুব খটকা লাগলো। সাফার আচরণ স্কিল দেখে প্রথমে কিছুটা সন্দেহ হলেও এখন খটকাটা ভালোভাবেই লাগলো। মনে মনে প্ল্যানও করে ফেললো এরপর থেকে সাফাকে ফলো করবে। প্রিন্সিপাল আবার বলল, এইবার নাচ এবং গানে উভয় প্রতিযোগিতায় সাফা পার্টিসিপেট করবে। প্রিন্সিপালের কথায় সাফা আঁতকে উঠল। চোখ বড় বড় করে প্রিন্সিপালের দিকে তাকাতেই প্রিন্সিপাল অসহায় চোখে তাকালো, যা দেখে সাফা চুপ হয়ে গেল। মিথ্যে হাসি টেনে মাথা নাড়ালো। প্রিন্সিপালের উপর খুব অভিমান হলো, তাই ব্যাগটা নিয়ে চলে যেতে ধরতেই হিয়া বলে উঠল, কিরে, প্রতিযোগিতায় নাম দিবি, প্র্যাকটিস করবি না? আমরাও তো দেখবো কত বড় খেলোয়াড় তুই, নাকি প্র্যাকটিসেই আউট হয়ে যাবি বলে চলে যাচ্ছিস? হা হা হা। এমনিতেই মেজাজটা খারাপ, তার উপর হিয়ার তুই করে বলায় মেজাজ আরও চরমে পৌঁছে গেল। রিদিমা চৌধুরী কিছু বলতে নিবে তার আগেই সাফা হিয়ার সামনে দাঁড়িয়ে গালটা চেপে ধরে বলল, তোকে আমি ফার্স্ট দিনেই বলেছি আমাকে তুই করে বলবি না। যেটা আমার অপছন্দ কেউ করলে তাকে আমি সহ্য করতে পারি না। আর যে আমার অসহ্যের লিস্টে পড়ে যায় তার জীবন আমি নরক করে দিই। তোকে আজ লাস্ট ওয়ার্নিং দিলাম, আমার অসহ্য কিছু আমার অসহ্য কিছু করলে সেদিন তোর এমন অবস্থা করব তুই বাঁচতেও ভয় পাবি। আর আমার এসব সো কল্ড প্র্যাকটিস করা লাগবে না, যা দেখানোর মঞ্চেই দেখাবো। সেদিন আমার সামনে টিকার জন্য প্র্যাকটিস কর, না খেয়ে না ঘুমিয়ে। তোদের তো আবার তথাকথিত প্র্যাকটিস বড়। সাফা চলে গেল। রিদিমা চৌধুরী হাঁ করে দেখছিল সাফাকে। এই প্রথম একটা মেয়ে সে দেখলো যে তার ছেলেকে না দেখে তারই সামনে তার বন্ধুকে শাসিয়ে যায় এত এত মানুষের সামনে, যেখানে স্বয়ং উপস্থিত প্রিন্সিপাল। রিদিমার কৌতূহলটা আরও বেড়ে গেল। এখন শুধু প্রতিযোগিতার দিনটা আসার অপেক্ষা। হিয়া মনে মনে রাগে ফুঁসছে আর প্রতিজ্ঞা করছে রাত দিন এক করে প্র্যাকটিস করবে, তবুও সে জিতবে আর সেদিনই সাফাকে অপমান করবে। দিন দিন নায়ান এক অসম্ভব কষ্টের ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এই ভাইরাসটি ওকে যখন তখন আক্রমণ করে বসে।
যখনই এই কষ্টের ভাইরাসটি আক্রমণ করে মনে হয় পৃথিবী থেকে কোথাও ছিটকে সরে যেতে। নায়ানের কাছে তখন পৃথিবীর সকল মানুষকে অসহ্য মনে হয়। মনে হয় গোটা পৃথিবী ওর বিরুদ্ধে শত্রুতায় নেমেছে। ও একা, সম্পূর্ণ একা। এই সময় ওর ভীষণভাবে কাছে পেতে ইচ্ছে করে তার অভিমানী পরীটাকে, কিন্তু সে তো তার অভিমানী পরীকে খুঁজে পাচ্ছে না। মাঝে মাঝে নায়নের আশ্চর্য লাগে, তার অভিমানী পরীটা তার জীবনে আসলো কেমন করে, তার সাথে ওর এরকম ঘনিষ্ঠতা হলো কি করে। মনে পড়ে যায় সেই প্রথম দিনের কথা, যেদিন একরাশ উত্তেজনা আর অবাকতা নিয়ে অভিমানী পরী তার জীবনে এসেছিল। অ্যাব্রোড থেকে পড়াশোনা শেষ করে নিজ গৃহে ফিরেছে নায়ান। আসতে না আসতেই দুই বোনের আবদার তাদের দুজনকে নিয়ে ঘুরতে যেতে হবে। বোন দুটোকে পাগলের মতো ভালোবাসে নায়ান, তাই আর না করেনি। নিজেরও দেশটাকে উপভোগ করতে ইচ্ছে করছিল। বেরিয়ে পড়ল দুই বোনকে নিয়ে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আনহার বলল তার খুব ক্ষুধে পেয়েছে। নায়ান বোনদের শহরের এক নামী হোটেলে নিয়ে গেল। অর্ডার করার কিছুক্ষণ পর খাবার চলে আসতেই তিনজন খাওয়া শুরু করলো। সাথে তো আলো আনহার বকবক আছেই। বেশ ভালোই যাচ্ছিল সময়টুকু। হঠাৎ নায়ানের খেয়াল হলো তার ঠিক পাশের সারিতেই একজন মেয়ে ঢোলা শর্ট টপস স্কার্ট পরে, চুল খুলে, মুখে মাস্ক পরে বসে আছে। নায়ানের খটকা লাগলো। রেস্টুরেন্টে মাস্ক পরে বসে থাকার ব্যাপারটাই কেন যেন সন্দেহ হলো না নায়ানের। তার উপর এদিক ওদিক আর চোখে চাওয়াটা সন্দেহের মাত্রাটা বাড়িয়ে দিল। যদিও চুলের জন্য চোখ সে দেখতে পারছে না। নায়ান ও মেয়েটিকে ফলো করতে লাগলো। হঠাৎ মেয়েটি উঠে দাঁড়ালো। নায়ান পিছু নিতে নিবে মেয়েটি উধাও হয়ে গেল। ইচ্ছা কৌতূহল থাকা সত্ত্বেও সে পিছু নিতে পারল না। খাওয়া শেষ হলেও নায়ান আইসক্রিম অর্ডার করলো। উদ্দেশ্য অপেক্ষা। আলো আনহা তো খুব খুশি আইসক্রিম পেয়ে। 10 মিনিট ওভার না হতেই মেয়েটি হন্তদন্ত হয়ে ছুটে এসে নায়ানকে ওভারটেক করে ওদের টেবিলেই নায়ানের পাশে বসে পড়ল। তিনজন অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটি কোনো দিক না তাকিয়েই কাঠি দিয়ে চুলটা উপরে খোপা করে নিল। নিচের স্কার্ট খোলার জন্য হাত দিতেই নায়ান হন্তদন্ত হয়ে উঠে দাঁড়িয়ে অন্যদিকে তাকালো। আলো আনহা অস্বস্তি বোধ করছে, কিন্তু অজানা কৌতূহলের জন্য উঠছে না। একটু পরেই স্কার্টের নিচ থেকে নীল জিন্সের কিছু অংশ বের হতেই নায়ান স্বস্তি পেয়ে বসে পড়ল। কিছু তো গন্ডগোল আছেই। দেখতে চায় সে শেষ পর্যন্ত কি হয়। মেয়েটি উপরে শর্ট টপসটা খুলতেই দৃশ্যমান হলো সাদা শার্ট, জিন্সের পকেটটা উঁচু হয়ে আছে, বোঝা যাচ্ছে না কি আছে। পাশের জানালা দিয়ে ড্রেসগুলো ফিকে মেরেই জানালা বন্ধ করে খাবার অর্ডার দিল, কোনো দিকে না তাকিয়েই। 1 মিনিটের মধ্যে খাবার আসতেই মেয়েটি খেতে লাগলো। নায়ান, আলো, আনহা শুধু অবাক হয়েই দেখছে, কিছু বলতেও পারছে না। আর সবাই যে যার খাওয়ার তালে বলে ওদের লক্ষ্য করছে না। একটু পর কয়েকজন লোক ওদের একটু পাশে দাঁড়িয়ে চারদিক লক্ষ্য করতে করতেই মেয়েটি আলো আনহাকে উদ্দেশ্য করে বলল, আরে বাচ্চা, খাচ্ছ না কেন? আইসক্রিম তো গলে যাচ্ছে। খাবার অপচয় করতে নেই, জানো না? কতবার বলবো বলো তো তোমাদের? তাড়াতাড়ি শেষ করো, আজ আমরা লং ড্রাইভে যাব। খুশি তো? আলো আনহা মুখ হা করে দেখছে মেয়েটিকে। মেয়েটি ইশারা করতেই আলো আনহা কেন জানি খাওয়া শুরু করলো। নায়ান কিছু বলতে যাবে তার আগেই মেয়েটি বলে উঠল, বেবি, তুমি কিছু বলো না। তোমার আশকারাতেই দুজন এমন হচ্ছে। খাবারের প্রতি খুব অনীহা। এমন করলে শরীর ভালো থাকবে বলো? আর আজ লং ড্রাইভে যাব, বুঝলে? সময়টাকে উপভোগ করব চারজন মিলে। কতদিন হলো লং ড্রাইভে যাই না। মেয়েটির কথায় নায়ান টাসকি খেয়ে বসে আছে, কি বলবে মুখ থেকে কিছু বের হচ্ছে না। মেয়েটি মুখ তুলে ওদের দিকে তাকাতেই ওরা তিনজন চমকে গেল। নীলাভ নীল টানা টানা চোখ, চোখের গভীরতা মাপার দুঃসাহস নায়ানের হলো না। ফিরিয়ে নিল চোখ, কিন্তু তাকে খুব করে টানছে চোখটা। ফের তাকালো। মেয়েটি তার দিকে তাকিয়ে আছে কিনা বুঝে গেল। লোকগুলো পরখ করে চলে যেতেই হঠাৎ করে মেয়েটি পকেট থেকে ব্লুটুথ বের করে কানে দিল। ওপাশ থেকে কিছু বলার আগেই বলে উঠল, অলকে গাইস, কোনো ভুল হলে আই সোয়ার আজকে কারো নিস্তার নেই। একজনও যদি আমার হাত থেকে পালিয়ে যায়, একটারও চাকরি থাকবে না। ওপাশ থেকে ভয় ভয় কণ্ঠে বলে উঠল, ম্যাম, অলোককে পুরো জায়গাটা ঘেরাও করা, আর আমরা বাইরের সবগুলোকে ধরে ফেলেছি। এখন শুধু ভেতরের গুলো বাকি। ওকে, দ্যাটস গুড। আমাকে খুঁজতে 6 জন বাইরে গিয়েছে, ধরো তাদের। আর কতজনকে ধরেছ? ম্যাম, আমরা মোট 19 জন ধরেছি আজ। এখন বাইরে আসলো 6 জন, মোট 25 জন।
ভেতরে আছে 10 জনের মতো। ইয়েস, সব কিছু এখন আমাদের ফেভারে। এদিকটায় আমি সামলাতে পারবো। 6জনকে ধরে তোমরা এখানে চলে আসো। রাখছি। ব্লুটুথ অফ করে ফের আরেক জায়গায় কানেক্ট করলো। ওপাশ থেকে কথা ভেসে আসলো। ম্যাম, এই ঘরে 9 জন আছে, একজন কেবলই বাইরে গেল। ওকে ধরো, ওইটাকে। আর তাদের মিটিং কি শেষের দিকে? জি ম্যাম, এই উঠবে বলে। ওকে, গেট রেডি অল। ভুল হলে আমার হাত থেকে নিস্তার নেই একটারও। ডিসকানেক্ট করে মেয়েটা শেষের খাবারটুকু শেষ করে এক গ্লাস পানি নিমিষেই শেষ করে ফেললো। জিন্সের পকেট থেকে রিভলভারটা বের করে পায়ের উপর রাখলো। আলো আনহা চমকে চিৎকার দিতে যাবে, তার আগেই মেয়েটি বলে উঠল, ডোন্ট শাউট। আমি আপনাদের কোনো ক্ষতি করব না। প্যান্টের পকেট থেকে একটি কার্ড বের করে ওদের সামনে ধরে বলল, আই অ্যাম মাদ্রিকা চৌধুরী, আন্ডার কভার সিআইডি অফিসার। আমরা এখানে একটা মিশনে এসেছি, কোঅপারেট করুন প্লিজ। আফ্রিকার কথায় ওরা শান্ত হলো। চোখ মুখ থেকে অবাকতা কেটে গেল। আলো আনহা হেসে মাথা নাড়ালো। ব্লুটুথ কানেক্ট করতেই নড়েচড়ে বসলো আদ্রিকা। লোকগুলোকে বের হতে দেখেই কয়েকজনকে ইশারা দিতেই কয়েকজন ওয়েটার খাবার নিয়ে আসলো। লোকগুলো কাছাকাছি আসতেই খাবারগুলো পাশের টেবিলে রেখে পকেট থেকে বন্দুক বের করে সোজা কপাল বরাবর ধরল। 8 জনকে দেখে আদ্রিকা ভ্রু কুঁচকালো। হঠাৎ সদর দরজা দিয়ে একজনকে বের হতে দেখে নায়ানকে টপকে শুট করে দিল। লোকটির পায়ে গুলি লেগে মুখ থুবড়ে পড়ে কাতরাতে লাগলো। 2 জন এসে নিয়ে গেল। সবগুলোকে ধরে গাড়িতে তুলে ওরা চলে গেল। রেস্টুরেন্টের বেশিরভাগ মানুষই ছিল ওদের লোক, তাই সাধারণ জনতা ভয় কম পেয়েছে। আগেই বলা দেওয়া হয়েছিল। পরিবেশ স্বাভাবিক হতেই আদ্রিকা নায়ানদের দিকে এগিয়ে গেল। সরি ফর এভরিথিং গাইস, হঠাৎ করে ওদের নজরে চলে এসেছিলাম, তাই এমনটা করতে হয়েছে। আপনাদের বিভ্রান্ত করার জন্যই এক্সট্রিমলি সরি। আদ্রিকার কথায় নায়ান যেন এক ঘুরে চলে যাচ্ছে। কি মিষ্টি কণ্ঠ, কথা বলার ধরন, সবকিছু যেন নায়ান অন্য এক জগতে নিয়ে যাচ্ছে। আলোর ধাক্কায় নায়ান নিজেকে ঠিক করে স্বাভাবিকভাবে বলল, ইটস ওকে মিস, উই ডোন্ট মাইন্ড। গাম্ভীর্য আর মিষ্টি সুর শুনে আদ্রিকা প্রথমে ভালো করে নায়ানের দিকে তাকালো। এই প্রথম আদ্রিকার মনে কিছু একটা ফিল হচ্ছে। আদ্রিকা পাত্তা দিল না তাতে। ওদের সাথে আরো কিছু কথা বলে হেড অফিস থেকে ফোন আসতেই বিদায় নিয়ে চলে গেল। সাথে করে নিয়ে গেল নায়ান চৌধুরীর হৃদয়টাও। নায়ান তার মনে ভালোবাসাকে ছিনিমিনি খেলা হিসাবেই মনে করত, কিন্তু যখনই আদ্রিকার সাথে ওর দেখা হলো, কথা হলো, তখন থেকে মনে হতো ভালোবাসা নামক কি যেন আছে, নির্মল কোনো কিছু। নায়ান সেই নির্মল বস্তুটিকে ওর ভিতর খোঁজার চেষ্টা করছে, তাকে চাপটে ধরে এসব কষ্টদায়ক ভাইরাসের হাত থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু ওর পক্ষে সম্ভব হয় না। তার অভিমানী পরিটা আজ নিখোঁজ, আর সে বর্তমান অক্ষমের যাতনা নিয়ে জীবনকে চালিয়ে নিচ্ছে, হয়তো মৃত্যুর পথে। সিআইডি ব্যুরোতে গোপন মিটিং হচ্ছিল আইন বিভাগ মন্ত্রী এস.এম. জাফরের আন্ডারে। সেখানে শুধু আন্ডার কাভার অফিসাররাই উপস্থিত ছিলেন। মিটিংয়ে এই পর্যন্ত হৃদিতা একটা কথাও বলেনি, ঘাপটি মেরে আছে। অবশ্যই প্রত্যেক মিটিংয়ে এমনই হয়, হৃদিতা কথা নয় কাজে প্রমাণ দেয়। কেউ তাকে কিছু বলেও না এই বিষয়ে, বলার মুখ থাকলে তো বলবে। হৃদিতা শুধু এস.এম. জাফরকে দেখছিল, এখানে বসে বসে আইনের উপদেশ আদেশ দিচ্ছে, তলে তলে নিজেই একই পথের পথিক। কিছু একটা ভেবে হৃদিতা হাসল। রহস্যভরা হাসিটা কারো চোখে না পড়লেও কমিশনারের চোখে ঠিকই পড়ল। তিনিও হাসলেন। কেন হাসলেন বুঝতে পারলেন না নিজেই। কথা বলার মাঝখানেই হঠাৎ করে দরজা খোলার শব্দে সবার দৃষ্টি সেদিকে পড়তেই দেখা গেল একজন মেয়ে দাঁড়িয়ে আছে। ওয়েস্টার্ন ড্রেস, মুখে ভারী মেকআপ, সুন্দর লাগছে। মেকআপ ছাড়া বেশি ভালো লাগতো বটে। এইভাবে গোপন মিটিংয়ে বাইরের কাউকে ঢুকতে দেখে সবাই অবাক প্লাস রেগে গেছে। বেশি রেগে গেছে হৃদিতা। মেয়েটি দৌড়ে এসে এস.এম. জাফরকে জড়িয়ে ধরল। এস.এম. জাফরও হতবাক হয়ে গেছে এমন সময় নিজের মেয়েকে এখানে দেখে। তার এক ছেলে, এক মেয়ে। ছেলের থেকে মেয়ে বেশি আদরের। মেয়ের নাম পিয়ানি রেখেছিল ভালোবেসে, তার মায়ের সাথে মিল রেখে। ভীতু চোখে হৃদিতার দিকে তাকালো এস.এম. জাফর। রেগে আছে দেখে শুকনো ঠোক গিললেন তিনি। মেয়েটি বলে উঠল, বাপি, আমার ইমিডিয়েটলি 5 লাখ টাকা লাগবে। আমার অ্যাকাউন্টে টাকা শেষ, তাড়াতাড়ি দাও, আজকে ট্যুরে যাব। এস.এম. জাফর মেয়ের কথায় একটু রাগ দেখিয়ে বলল, তোমাকে এখানে আসতে কে বলেছে?
ফোনে বলা যেত না? বাপি, আমি অনেকবার তোমাকে ফোন দিয়েছি, তোমার ফোন বন্ধ। তাড়াতাড়ি টাকা দাও, না হলে মিটিং ক্যান্সেল। এই তোমরা যাও তো, আমার বাপির সাথে কথা আছে। অর্ডার করছে শুনে সবাই চোখে ক্ষোভ নিয়ে এসএম জাফরের দিকে তাকালো। জাফর চোখ নামিয়ে নিল। মুহূর্তেই হৃদিতা হুঙ্কার দিয়ে উঠল। রনক, রনক। হৃদিতার হুঙ্কারে সবাই কেঁপে উঠল। পিয়ানি নিজেও ভয় পেয়ে গেছে। হৃদিতার ডাকে রনক ভয়ে দৌড়ে আসতেই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল তাকে। রনক গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। হৃদিতা চিৎকার করে বলে উঠল, আউটসাইড লোক আসলো কেমন করে? আই সে ইউ ড্যাম। রনক কাঁপতে কাঁপতে বলল, ম্যাম, উনি বলেছিলেন ওনাকে নাকি এমপি স্যার আসতে বলেছেন, তাই আমি যেতে দিয়েছি। হৃদিতা কথাটি শুনে দ্বিগুণ হারে চিল্লিয়ে বলল, একজন আতঙ্কবাদী এসে যদি বলে উনি আসতে বলছে, তাহলেও আসতে দেবেন? কি করতে সিআইডি হয়েছেন এই বুদ্ধি নিয়ে? হ্যাঁ, এখানে যে গোপন মিটিং হচ্ছে আর দরজায় যে বোর্ড দেখতে পাইনি। সরি ম্যাম, আর হবে না। ওনাকে বের করুন এখান থেকে। ফার্দার এমন ভুল করলে এই ভিউরোই আমি চালিয়ে দিব। কটেজ। হৃদিতার কথায় সবাই ভয় পেয়ে আছে, শুধু কমিশনার বাদে। তার মুখে আগের ন্যায় মুচকি হাসি ঝুলে আছে। ওনার কাছে এই একজন ব্যক্তিকেই ভালো লাগে, যে কাউকে মানে না। তার সামনে যে স্বয়ং এমপি দাঁড়িয়ে আছে, তবুও সে চিৎকার করেই যাচ্ছে। কেন জানি এই মেয়েটার সব কথা তার মিষ্টি লাগে, তাই তো তার মুখে সব সময় হাসি থাকে যতক্ষণ হৃদিতার সামনে থাকে। এসএম জাফরের মেয়ে হঠাৎ বলে উঠল, এই মেয়ে, তুমি কে? আমাকে আমার বাপির সামনে অপমান করছো? তোমার চাকরি যদি না খাইছি, আমিও পিয়ানি না। মেয়েটির কথায় হৃদিতা বাঁকা হেসে বলল, তুই কেন? তোর পাশে থাকা বাপকে বল না, আমার মুখের উপর কথা বলার সাহস তার আছে নাকি? তোর বাপের মতো এমন কয়েকশো এমপি আমি আমার হাতের মুঠোয় রাখি। আমার চাকরি খাওয়ার মতো স্পর্ধা এই বাংলাদেশে কেন, এই পৃথিবীতে কেউ জন্মায়নি। তুই আরেকটা কথা বলবি, তোর বাপের পদোন্নতি কিভাবে করতে হয় সেটাই আমি দেখব, আর গোপনে মিটিংয়ে ঢুকে পড়ার অপরাধে জেলে ঢুকিয়ে দিব। কেস ফাইল কি হবে জানিস? আইন বিভাগ এমপি আন্ডার কভার অফিসারদের নিয়ে গোপন মিটিং করাকালীন আতঙ্কবাদী একজন মেয়ে হঠাৎ ঢুকে হৃদিতা চৌধুরীকে মারার চেষ্টা করে। জানা যায় মেয়েটি আইন বিভাগ এমপি এসএম জাফরের একমাত্র মেয়ে। অনেক প্রমাণ পাওয়া গেছে ইতিমধ্যে সে একজন আতঙ্কবাদী। সবচেয়ে মূল আকর্ষণ এবং ভীষণ লজ্জাজনক ব্যাপার হলো, আতঙ্কবাদীর হেড আর কেউ না, আইন বিভাগ এমপি এসএম জাফর। সকল প্রমাণের ভিত্তিতে তাকে দল থেকে পদচ্যুত করা হলো এবং কঠিন শাস্তির ব্যবস্থা করতে আদেশ দেওয়া হলো। তখন কি হবে বলতো? আমার এক অর্ডারেই তোরা বাপ বেটে শেষ। আর 1 মিনিট তুই এই জায়গায় দাঁড়ালে আমি আর 1 সেকেন্ডও সময় ব্যয় করব না, আই সোয়ার। হৃদিতার এরকম হুমকিতে ধর করে ঘামছে এমপি। পিয়ানি বাপির অবস্থা দেখে আর দাঁড়ানোর সাহস পেল না, এই দৌড়ে বেরিয়ে গেল। হৃদিতাও আর সেখানে থাকলো না, নিজের মতো চলে আসলো। আজকের মতো মিটিং ক্যান্সেল বলে এমপিও চলে গেল। এমপি চলে যেতেই সবগুলো অফিসার হো হো করে হেসে দিল। হৃদিতার প্রশংসায় পঞ্চমুখ। কেউ কেউ আবার দোষ ধরারও চেষ্টা করছে, কিন্তু কমিশনার হাসি মুখে তাদের মুখ বন্ধ করে দিচ্ছে। এখন সকাল 7টা। হৃদিতা ঘুম থেকে উঠে কফি বানিয়ে টিভির সামনে বসলো। টিভিটা অন করে খবরের চ্যানেল দিতেই দেখতে পেল একজন মহিলা শাড়ি পরে বিচক্ষণার সহিত একের পর এক খবর বলে যাচ্ছে। হঠাৎ কিছু কথা শুনে হৃদিতা দাঁড়িয়ে পড়ল। কমিশনারের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করে কনফার্ম হলো। ফোন কেটে দিয়ে আয়েশ করে সোফায় বসলো। হঠাৎ করেই মুখে বাঁকা হাসি ফুটে উঠল। কে করতে পারে এরকম কাজ? কার এত বড় সাহস হতে পারে এতগুলো সিকিউরিটির মধ্যে এমপির মেয়েকে কিডন্যাপ করতে? দেশের চারদিকে একটা খবরই প্রচার হচ্ছে, আইন বিভাগ এমপি এসএম জাফরের মেয়ে নিখোঁজ। হাই সিকিউরিটি থাকলেও আতঙ্কবাদী কিছু লোক সিকিউরিটিদের ওভারটেক করে মিস পিয়ানিকে কিডন্যাপ করে নিয়েছে। আরও জানা যাচ্ছে আইন বিভাগ এমপি এসএম জাফরের কাছে আতঙ্কবাদীর থেকে ফোন এসেছিল। ধর্ষণের হুমকির সাথে মেরে ফেলার হুমকিও দিচ্ছে আতঙ্কবাদীরা। ফোন প্রাইভেট নম্বর থেকে এসেছিল বলে ট্র্যাক করা যায়নি। হৃদিতা ধীরে সুস্থে নাস্তা রেডি করে খেয়ে নিল। এমন মনে হচ্ছে যেন কিছুই ঘটেনি। নিজের মর্জি মতো রেডি হয়ে বেরিয়ে গেল। ভিউরোতে যাওয়া দরকার। ভিউরোতে পৌঁছাতেই সবার চোখে মুখে আতঙ্ক দেখে হৃদিতা হালকা হাসল। নিশ্চয়ই তার অনুপস্থিতিতে এমপি এদের ছেড়েছে, তাই চোখ মুখের অবস্থা এমন। কেউ কেউ তো হৃদিতার দিকে অসহায় চোখে তাকালো।
হৃদিতার কেন জানি চোখ ফিরিয়ে নিতে ইচ্ছে হলো না। ওদেরকে আশ্বস্ত করে নিজের ক্যাবিনে প্রবেশ করলো। ঠিক তার 5 মিনিট পর ডেকে পাঠাতেই তাড়াতাড়ি উঠে বসলো। সে যেন এই ঢাকার জন্য অপেক্ষা করছিল। এবার আর গোপন কক্ষে নয়, সরাসরি মিটিং হবে। এমপি কোথাও স্থির হয়ে বসে থাকতে পারছে না। প্রাণপ্রিয় মেয়ে তার। বাইরে গিয়ে হৃদিতা আয়েশ করে বসলো। একজনকে ডেকে নিজের জন্য কফি বানাতে বলল। হৃদিতার এমন গা ছাড়া ভাব দেখে এমপির শরীর যেন জ্বলে উঠল। হৃদিতা সেদিকে না তাকিয়েই বুঝতে পারলো মনে মনে খুব হাসি পাচ্ছে। হাসিটা চেপে রাখলো নিজের মধ্যেই। এমপি আর চুপ করে থাকতে পারলেন না, গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমার মেয়েকে যে করে হোক 24 ঘন্টার মধ্যে খোঁজা চাই, অ্যাট এনি কস্ট। মিস চৌধুরী, দায়িত্ব আপনার। যদি না নি? হৃদিতার কথায় সবাই বিস্ফোরিত চোখে তাকালো। এই প্রথম হৃদিতা কোনো দায়িত্ব থেকে পিছিয়ে যাচ্ছে। কেউ কেউ ভাবছে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে, আবার কেউ কেউ ভাবছে পারবে না তাই পিছিয়ে যাচ্ছে। এমপি তেজ নিয়ে বলল, না নেই মানে? ইটস মাই অর্ডার। এটি আপনার দায়িত্ব, ভুলে যাবেন না। আমার মেয়ের কিছু হলে আমি কাউকে ছাড়বো না। এমপির কথায় হৃদিতা কিছুটা হাসলো। কেউ দেখতে পেল না সেই হাসি। তারপর হঠাৎ গম্ভীর মুখে বলল, আপনি কার সামনে কি বলছেন বুঝতে পারছেন নাকি মেয়ের শোকে পাগল হয়ে গেছেন? আতঙ্কবাদীর কাজ আজ আপনার মেয়ে আতঙ্কবাদীর কাছে বলে এত তৎপরতা? কয়েক মাস আগে যখন দেশ থেকে একের পর এক মেয়ে গায়েব হচ্ছিল, তখন আপনার এই তৎপরতা কোথায় ছিল? প্রথম প্রথম কি যেন বলেছিলেন তখন? কোন ছেলের সাথে মনে হয় পালিয়ে গেছে। তো আপনার মেয়ের বেলায় এসব কেন নয়? আপনার মেয়ের যে নেচার মিনিটে মিনিটে ফ্যাশন করে, ছেলেদের পাল্টায়, ভেতরকার খবর নিলে তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটা বেরিয়ে আসবে। তখন একটা কেস ফাইল করলেই হবে কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। আর সব মেয়ের মিসিং কেসের মতো এটাও বন্ধ হয়ে যাবে। আমরা হয়রানি থেকে মুক্ত, আয়েশের একটা ঘুম দিতে পারবো। হৃদিতার কথায় এবার সবাই বুঝতে পারলো হৃদিতার এরকম ব্যবহারের সবার মনেই একটা ক্ষোভ তৈরি হলো এমপির প্রতি। কিন্তু নিজেদের দায়িত্ব তো পালন করতেই হবে। তাই কমিশনার এমপিকে বলল, আপনি বাসায় যান, আমরা যত দ্রুত পারি চেষ্টা করব মিস পিয়ানিকে খুঁজে বের করতে। এমপি আর কিছু না বলেই চলে গেল। সে যাওয়ার পর সবাই আয়েশ করে বসলো। এত প্যারা নেওয়ার কোনো মানেই হয় না। কমিশনার হৃদিতার সামনের চেয়ারে বসে হৃদিতাকে উদ্দেশ্য করে বলল, রিদিতা মামনি, কি করবে এরপর? কফিটা শেষ করে আমি বাসায় যাব। দেন আমার কিছু পার্সোনাল কাজ আছে, শেষ করে একটা ঘুম দিব। এক ঘুমে বিকেল, তারপর একটু হাঁটতে বের হব। রাতে নিজের কিছু কাজ করে আবার ঘুমাবো। এইভাবেই চলবে। হৃদিতার কথায় কমিশনার হাসলেন। হৃদিতার কথা শুনলেই তার কেন জানি হাসি পায়। কমিশনারের হাসি দেখে নিজেও হাসলো। তারপর বলল, আগে কয়েক মাস আগের মিসিং হওয়া সব মেয়ে বাচ্চাদের উদ্ধার করব, তারপর এমপিটা ভাববো। এর মধ্যে ওনার সাথে যা খুশি হোক সেটা আমার দেখার বিষয় না। আচ্ছা ডান, তোমার যেমন ইচ্ছে তেমনই করো। তোমার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি আমি। আচ্ছা আঙ্কেল, আমি এখন আসি কেমন? তোমার সাথে পরে যোগাযোগ হবে। কথাটি বলতে বলতে হৃদিতা উঠে দাঁড়ালো। সবাইকে নিজ নিজ কাজ করতে বলে অ্যাসিস্ট্যান্টকে তার সাথে আসতে বলে বাইরের দিকে হাঁটা ধরল সে। মুখে মাস্ক বিদ্যমান। তার কাজের দ্বিতীয় ধাপটায় প্রবেশ করবে সে। তারই প্রস্তুতি নিতে হবে। কিছুক্ষণ হলো সাফা ভার্সিটি এসেছে। আজকে ভালো লাগছে না, কারণ রাইসা আসেনি। পরশের সাথে ঘুরতে গিয়েছে। তাকে খুব করে বলেছিল কিন্তু সে স্ট্রেট না বলে দিয়েছে। কি দরকার মায়া বাড়ানোর? সে তো ভেঙে পড়ে, নিজের উদ্দেশ্যে লক্ষ্য ভুলে যায়। তার থেকে দূরে থাকাই ভালো। সাফা ঠিক করলো আজ ভার্সিটির প্রত্যেকটি জায়গা দেখবে। বাগান, পেছনের পুকুর পাড় সব দেখবে একা একা। ক্লাস নেই তার এখন। ক্লাস শুরু হতে ঢের বাকি। তার উপর প্রথম ক্লাস গ্যাপ তার। এর ফায়দাটা তুলে নেওয়া যাক ভেবে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল। প্রথমে বাগানের দিকটায় ঘুরে পুকুর পাড়ে বসে কিছুক্ষণ সময় কাটালো। অর্ধেক কাজ বাকি। বিল্ডিংটা দেখতে ইচ্ছে হলো। কৌতূহল নিয়ে উঠে দাঁড়ালো সাফা। হাঁটার গতি দ্রুত দিয়ে এগোতে লাগলো। কেমন জানি গা শিরশির করছে। কেন করছে বুঝলো না সাফা। বিল্ডিংটায় ঢুকেই সাফা এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো। হঠাৎই কিরকম যেন শব্দ আসলো। সাফা ভয়ে পিছিয়ে গেল। কি একটা মনে করে মাথায় ঘোমটা দিয়ে মুখটাকে ঢেকে এগিয়ে গেল আস্তে আস্তে। বেশ আনন্দও লাগছে সাফার।
আরেকটু এগিয়ে যেতেই কানে ভেসে আসলো দুজন ছেলের কথোপকথন। কিছু নিয়ে ডিসকাস করছে। হঠাৎ একজন ছেলে একটু জোরেই বলল, ভাই, এইবার যদি মালগুলোকে ঠিকঠাক ট্রান্সফার করতে পারি, হাতে বেশ কিছু টাকা আসবে, তারপর ফুর্তি আর ফুর্তি। দ্বিতীয় ছেলেটিও হাসিতে যোগ দিয়ে বলল, হ্যাঁ রে, এইবারের মালগুলা সব সুন্দরী, দেখলেই লোভ জাগে। এই, ভুলেও মুখে নিস না, বস জানতে পারলে রক্ষে নেই। দ্বিতীয় ছেলেটি সতর্ক হয়ে গেল। সত্যি বস জানতে পারলে জানে মেরে দিবে। ওদের কথোপকথন শুনে অজানা ভয়ে সাফার শরীর শিউরে উঠল। এদের কথায় সাফা বেশ বুঝতে পারছে এরা নারী পাচারের সাথে যুক্ত। মুহূর্তের আগে সাফার চোয়াল শক্ত হয়ে এলো। ভেতরে প্রবেশ করতে নিবে তার আগেই এক বলিষ্ঠ হাত তাকে আটকে দিল। টেনে আড়ালে নিয়ে গেল। মানুষটি তার কাছে খুব, যত কাছে থাকলে একজনের নিঃশ্বাস আরেকজনের মুখে বাড়ি খায়, ঠিক ততটাই কাছে। অজানা অনুভূতিতে সাফার শরীর হিম হয়ে গেল। সেখান থেকে বেরিয়ে গিয়ে নিজের সাথে নিজের হৃৎপিণ্ডটাও প্রচণ্ড বেগে লাফাচ্ছে। এই বুঝি শরীরে লেগে থাকা মানুষটিকে তার অবস্থার কথা জানান দিবে। সাফার অবস্থা মনে হলো লোকটি বুঝতে পেরেছে, তাই সাফাকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ালো। সাফা যেন হাঁপ ছেড়ে বাঁচলো, না হলে এখনই প্রাণ পাখি উড়ে যেত। চেঁচিয়ে উঠবে তার আগেই সেই বলিষ্ঠ হাতের অধিকারী মানব হাত দিয়ে তার মুখ চেপে ধরল। ফিসফিসিয়ে বলল, ডোন্ট শাউট। এখানে কি করছো তুমি? আগে এখান থেকে চলো, তারপর সব কথা। সাফাকে কিছু বলার সুযোগ না দিয়েই মানবটি সাফাকে টেনে বিল্ডিং থেকে বের হয়ে এলো। হলরুমে এসে সাফার হাত ছেড়ে দিল। সাফা ধপ করে চেয়ারে বসে পড়ল। যদি ঠিক সময়ে রিদান না আসতো তাহলে কত বড় ভুল হতো সাফার, ভাবতেই শরীর হিম হয়ে এলো। রাগ কন্ট্রোল করতে না পারার জন্য নিজেকেই দোষারোপ করতে লাগলো। একটু পরেই রিদান খানিকটা রাগ নিয়ে বলল, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কি করতে যাচ্ছিলে তখন? রিদানের রাগে সাফা খুব অবাক হলো, কিন্তু প্রকাশ করলো না। নিজের আধিপত্য বজায় রেখে তীক্ষ্ণ গলায় পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, আপনি ওইদিকে কি করছিলেন? আমাকে ফলো করছিলেন? সাফা ভেবেছিল কথাটি শুনে রিদান বিভ্রান্তিতে পড়ে যাবে আর নিজের দিক থেকে তীরটা তার দিকে ঘুরে যাবে, কিন্তু তার কিছুই হলো না। রিদানকে একটুও বিচলিত দেখালো না, বরং চোখে আগের থেকে বেশি রাগ প্রকাশ পেল। যা দেখে সাফা একটু হলেও ভয় পেল, তাই মাথা নিচু করে বসে রইল। রিদান যেন সাফার মনোভাব বুঝতে পারল, তাই সাফার পাশে বসে স্বাভাবিক গলায় বলল, সত্যি বলতে আমি তোমাকে ফলো করেই ওখানে পৌঁছেছি। কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমার। বিশ্বাস করো, তোমাকে ওই বিল্ডিংয়ে ঢুকতে দেখে আমি অবাক প্লাস ভয় পেয়ে গিয়েছিলাম। কোনো বিপদ হলে, আর ওখানে সর্বক্ষণ মানুষ থাকেই, তাই জোরে ডাকতেও পারছিলাম না, তাই আমিও পিছু নেই। আর যা ভেবেছিলাম তাই হলো। ওসব কথা শুনে তুমি কন্ট্রোললেস হয়ে বিশাল ভুল করতে যাচ্ছিলে। আমি ঠিক সময় না গেলে কি হতো তুমি ধারণা করতে পারবে না। রিদানের কথায় সাফার খুব ভালো লাগলেও আরেকটু বাজিয়ে দেখার জন্য বলল, আপনার কি মনে হয় ওরা আমার কিছু করতে পারতো? আমি একাই যথেষ্ট ওদের টাইট দিতে। সাফার কথাটা রিদানের একদম পছন্দ হলো না। মেয়েটাকে বুঝতে পারছে না সে কতটা ভয় পেয়েছিল, তার ক্ষতির ভয় পেয়েছিল। এসব ভেবেই আবার নিজে নিজেই বলল, আরে আমি ভয় পাবো কেন? আমি ভয় পাচ্ছি না। সত্যিই কি আমার ভয় হচ্ছে না? মন তো বলছে হচ্ছে, মস্তিষ্ক কেন মানতে চাচ্ছে না? না, সময় নিতে হবে। আর ভাবতে পারল না রিদান। সকল ভাবনা রেখে একটু কড়া গলায় সাফাকে উদ্দেশ্য করে বলল, আমি সঠিক জানি না, হয়তো তুমি ওদের সাহায্য করতে পারতে, কিন্তু অতগুলো মেয়ের জীবন কে বাঁচাতো বলো? তোমার একটা ভুলে আমার একটা মাসের প্ল্যান নষ্ট হতো, আর এর দায় কে দিত? তুমি কি ভেবেছো ওই কামরায় দুজন বলে পুরো বিল্ডিংটাই দুজন? না, পরের কামরায় 7 জন, তার পরের কামরায় 3 জন, তার পরের কামরায় 10 জন, আর সর্বশেষ কামরায় 1 জন। এখন বলো, পারতে এতগুলোর সাথে? তুমি যতই ফাইট জানো না কেন, সবার আগে তুমি একজন মেয়ে, এটা তোমাকে আগে ভাবতে হবে। তুমি আবার ভেবো না আমি মেয়েদের হেয় করছি। যদি ভেবে থাকো তাহলে সম্পূর্ণ ভুল হবে। আমি কখনোই মেয়েদের হেই অসম্মান করি না, কারণ সবার আগে আমি আমার মা বড় মাকে ভালোবাসি, সম্মান করি, আমার বোনদের ভালোবাসি। তারা এক একটা আমার জান। মেয়েরা সবসময় এগিয়ে থাকুক আমি চাই, কিন্তু মেয়েদের একটি দুর্বল পয়েন্ট আছে, কি জানো? তার সম্মান। সেটা একবার চলে গেলে 1000 ফাইট করেও 1000টা যুক্তি সাজাও, কালিটা তোমার শরীরে তোমার নামের পাশে থেকেই যাবে।
সমাজের লোক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে তুমি একজন ধর্ষিতা, তোমাদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এক সময় তুমি এইসব যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুর পথটাই বেছে নিবে। এখন তুমি বলো আমি ভুল? আর ওখানে যারা থাকে তারা তোমার অসম্মান করতে এক সেকেন্ডও ভাববে না, সেটা তাদের কথা শুনেই বুঝে গেছো, তাই নয় কি? মুগ্ধ হয়ে রিদানের কথা শ্রবণ করছে সাফা। একরাশ ভালো লাগা যোগ হলো মনের মধ্যে। এই প্রথম নিজেকে কিছুটা অগোছালো লাগছে। চোখের সামনে রঙিন কিছু দেখতে পাচ্ছে সাফা, যা তাকে ভাসিয়ে নিবে এক সুখের অন্য জগতে। সাফা মাথা ঝাড়া দিল। কি ভাবছে সে? এসব ভাবনা যে তার ভাবা বারণ। মুখে মুচকি হাসি ফুটিয়ে সাফা বলল, ইউ আর রাইট, কিন্তু আপনি কিসের প্ল্যানের কথা বলছেন? সাফার কথায় রিদান এবার বুঝতে পারলো কি বলে ফেলেছে। কথা ঘুরাতে চাইলেও সাফা মায়াবী মুখটা যেন বিশ্বাস করতে বাধ্য করছে তাকে। একটা চান্স মনকে দিয়েই দিল। সাফার আরেকটু কাছে বসে আস্তে আস্তে বলল, ভার্সিটির ভিপি হওয়ায় কনস্ট্রাকশন সাইটটা প্রিন্সিপাল স্যার আমাকে দেখার দায়িত্বে রেখেছিলেন। এটা কেউ জানতো না। জেনে গেলে কে কোন সাইট দুর্নীতি করছে ধরতে পারতাম না। প্রথম কয়েক মাস কাজ ভালোই চলছিল। আমি লুকিয়ে সব কিছুর খোঁজ রাখছিলাম। একদিন হঠাৎ করে 2 দিন গ্যাপ হয়ে গেল। তারপর দিন খোঁজ নিয়ে জানতে পারলাম কিছু ছেলে ওইদিকে ঘোরাফেরা করছে। আমি লুকিয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম এরা নারী আর শিশু পাচারের সাথে যুক্ত। আমিও তোমার মতো রেগে একই ভুল করতে যাচ্ছিলাম। সেদিন সাগর আমায় এই ভুলটা করতে দিয়েছিল না। আমার বেস্ট ফ্রেন্ড সাগর সবসময় সবার আগে বিপদে ওই আমার পাশে থাকে। কি করে যেন ও আমার মন পড়তে পারে জানো? আমার এক্সপ্রেশন না দেখেই বলে দিতে পারে আমি কোন মোডে আছি। তারপর আমি আর সাগর মিলে প্ল্যান করি। ইতিমধ্যেই জানো আমি রাজনীতি করি, কিন্তু ভার্সিটিতে আমি নিতান্তই একজন স্টুডেন্ট আর ভিপি। তাই পেছন থেকেই সব খবর নিচ্ছিলাম। তারা এক এক করে নারী আর শিশু কালেক্ট করে ওদের গোপন ডেরায় রাখে। এ পর্যন্ত গোপন ডেরায় খোঁজ পায়নি। এও জানতে পেরেছি ওই গোপন ডেরাতেই ওদের ক্লায়েন্ট আসে আর ভিকটিমদের নিয়ে যায়। এখানে তো শুধু ওদের একটা খুঁটি, আর আমার 1 মাস পরিশ্রমের ফল সামনেই। গোপন সূত্রে জানতে পেরেছি সামনের সপ্তাহের যে কোনো দিনে ওরা ভিকটিমদের অন্য স্থানে স্থানান্তর করবে। আর তখনই প্লেনের আসল চালটা চালব। সবাই একসাথে হাতে নাতে ধরে কঠিন শাস্তির ব্যবস্থা করব। না না, একেবারে জানে মেরে দিব মিস হৃদিতা চৌধুরীর কাছে এনকাউন্টার যাকে বলে। এরা বেঁচে থাকার কোনো অধিকারই রাখে না। একজন মেয়ের গর্ভে জন্ম নিয়ে একজন মেয়ে মা ডেকে আরেকজন মেয়েকেই হেনস্থা করছে, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডই হওয়া উচিত। কথা বলতে বলতে রিদানের চোখ মুখ শক্ত হয়ে এলো। মনে হচ্ছে এখনই সামনে পেলে মেরে দিতেও দুবার ভাববে না। সাফা চোখ বড় বড় করে রিদানের দিকে তাকিয়ে আছে। সে এরকম পুরুষ প্রথম দেখলেও তার কাছে রিদানের ব্যক্তিত্বটা সবার থেকে আলাদা লাগছে। দেশের জন্য ভালোবাসা, একজন মেয়ের প্রতি সম্মানবোধ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কৌশল, সব কটা গুণ সাফাকে প্রবলভাবে আকর্ষণ করছে। মন না চাইলেও সাফা মানতে বাধ্য হচ্ছে সে আজ প্রথম কোনো ছেলের উপর গভীরভাবে গ্রাসিত হলো। তার জীবনের সাথে এমন অনেক ব্যক্তিত্ব আছে যাদের প্রতি সে গভীরভাবে শ্রদ্ধা রাখে, কিন্তু এই প্রথম সে রিদানের ব্যক্তিত্বের উপর শ্রদ্ধার পাশাপাশি অন্য কিছু ফিল করছে। সাফা মনকে আর বাঁধল না। সে এতটাও অবুঝ নয় যে জানে না মন তার গতানুগতিক রেখায় চলবে। হাজার চেষ্টা করেও লাভ নেই। তাই নিজেও কিছু একটা ভাবল। হঠাৎ করেই তার মুখে হাসির রেখা ফুটে উঠল। মুখে হাসি বিদ্যমান রেখে রিদানের দিকে তাকিয়ে বলল, প্রথম দিনের জন্য আমি খুবই সরি। ওরা লিডার আসার কথা বলছিল আর আর আপনি এসে ওইভাবে বললেন, তাই আমি ভেবেছিলাম ওদের ওই সো কল্ড লিডারটা আপনি, তাই এতগুলো কথা বলেছিলাম। ওরা ছিল আরমানের লোক। আমি না থাকাতে ওরকম করার সুযোগ পেয়েছিল। আর হিয়ার ব্যবহারে আমি খুব লজ্জিত। ও একটু ওই রকমই। রিদানের সাবলীল কথায় সাফাও যোগ দিয়ে বলল, ওই পেতনিকে তো আমি দেখে নিব। এই সাফার সাথে লাগা, হ্যাঁ আসছে আমার সাথে লাগতে। হিয়াকে পেতনি বলায় রিদান যতটা না অবাক হয়েছে, সাফার কথা বলার ধরন দেখে ততটাই হাসি পাচ্ছে তার। হাসি আর আটকে রাখতে পারল না, হো হো করে হেসে দিল। সাফা রিদানের দিকে ভ্রু কুঁচকে তাকাতেই স্নিগ্ধ সম্মোহনী হাসিটা দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। তার সামনে এক অসাধারণ পুরুষ বসে আছে, যার হাসি, কথা বলার ধরন, অঙ্গভঙ্গি তাকে গভীরভাবে আকৃষ্ট করছে। রিদান অনেকক্ষণ পর নিজের হাসি থামিয়ে মুখে মৃদু হাসি বিদ্যমান রেখে বলল, কি সাফরানি আমার বন্ধু হবে?
রিদানের মুখে সাফু রানী নামটা শুনে সাফার শরীরে আলাদা এক শিহরণ বয়ে গেল। অতীত এসে হানা দিল মনে। কেউ তো এইভাবে ডাকতো তাকে, যে তার জীবনে প্রথম পুরুষ ছিল। বহুদিন পর কারো মুখে আবেগময় নামটি শুনে সাফার চোখ ছলছল করে উঠল, যা রিদানের চোখের আড়াল হলো না। রিদানের বুকটা ধক করে উঠল, ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে সাফুরানি? কষ্ট হচ্ছে কোথাও? কি হয়েছে বলো। আমার কথায় কষ্ট পেয়েছো? প্লিজ বলো। রিদানের ব্যাকুলতা দেখে সাফা খুব অবাক হলো, নিজেকে স্বাভাবিক করে বলল, আরে আপনি এত হাইপার হবেন, আসলে সাফুরানির নামটাই আমার অনেক মায়া মেশা আছে জানেন। বহুদিন পরে এই নামটি শুনলাম, তাই খানিকটা ইমোশনাল হয়ে গেছে আর কি। তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছো? আই এম রিয়েলি সরি। আর ডাকবো না, প্লিজ ফরগিভ মি। নিজের প্রতি রিদানকে এতটা ব্যতিব্যস্ত হতে দেখে সাফার কেন জানি খুব ভালো লাগছে। মনের মধ্যে অনুভূতিরা জানান দিচ্ছে, তুইও হয়তো তার হৃদয়ের কিছুটা জুড়ে রয়েছিস। ভেবেই সাফার মন পুলকিত হয়ে গেল। সাফা অস্পষ্ট সুরে বলে উঠল, ডাকুন না, এই নামেই ডাকুন। আপনার মুখে নামটা বিশেষ মাধুর্য পেয়েছে। কি মায়ায় ভরা নামটা, অদ্ভুত সুন্দর। অস্পষ্ট সুরে বললেও কাছাকাছি থাকায় রিদানের কানে কথাগুলো পৌঁছাতে দেরি করলো না। মুহূর্তেই রিদানের মনটা পুলকিত হয়ে গেল। নিজের ডান হাতটি বাড়িয়ে দিয়ে বলল, তাহলে ফ্রেন্ড? সাফাও নিজের ডান হাতটি বাড়িয়ে দিয়ে মুচকি হেসে মাথা নাড়ালো। হঠাৎ করেই রিদান বলল, তাহলে তুমি আমাকে কি বলে ডাকবে? আপনি আপনি কিন্তু করা যাবে না, তুমি করে বলতে হবে। সাফা কিছুক্ষণ ভেবে উত্তর দিল, আচ্ছা তুমি করেই বলবো, আর আমি তোমাকে হৃদি বলে ডাকবো। না না, হৃদরাজ। কেমন হয়েছে বলো বলো। সাফার মুখে তুমি শুনে রিদান যেন হাওয়ায় ভাসছে। হৃদরাজ নামটাই যেন কত আবেগ মেশানো। মনে হচ্ছে এই নামটা শুধু তার মুখেই শোভা পায়। রিদানের মনে এক আকাশ পরিমাণ ভালো লাগা ছেয়ে আছে। সে এতটাও অবুঝ নয় যে নিজের অনুভূতি টের পাবে না। সে ঢের বুঝতে পারছে সব প্রেমে পড়ার লক্ষণ। তবুও আজ মন বিচলিত হলো না, অজানা ভয়ে বুক কাঁপল না, বরং মনে কিরকম সুখ সুখ লাগছে। যেদিকে তাকাচ্ছে মনে হচ্ছে সব কিছুই তার প্রেমে পড়াতে লজ্জায় আড়ষ্ট হয়ে আছে। মুখে একরাশ উত্তেজনা নিয়ে রিদান বলল, অসাধারণ হৃদরাজ, তুমি আমাকে এই নামেই ডাকবে। আমার খুব খুব ভালো লেগেছে। রিদানের উচ্ছলতা সাফাকে নতুন করে আকৃষ্ট করল। ভাবতে বাধ্য করলো তার পাশে বসে থাকা সুঠাম দেহের অধিকারী পুরুষটার মাঝে কিছু আছে যা তাকে চুম্বুকের মতো আকর্ষণ করছে। পারিবারিক ফটো ফ্রেমের সামনে অশ্রুসিক্ত নয়ন যুগল নিয়ে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধা। মুখে বয়সের ছাপের থেকে দুশ্চিন্তা, অসহায়ের ছাপ বেশি। কিছু চুল পাক ধরলেও শরীরে যেন আভিজাত্যের ছোঁয়া। যৌবনের উপবতীরের প্রথম পর্যায় ছিল, এখনো একবার দেখলেই বোঝা যাবে। শুনেছে আজ তার ছেলের উপর আবার হামলা হয়েছে, যার জন্য সন্তানদের থেকে এতটা দূরে এই ব্যস্ত অচেনা শহরে বসবাস করছে। তবুও তিনি সব ঠিক করতে পারলেন না, তার জন্যই তার সন্তানেরা আজ হুমকির মুখে। কিন্তু তিনিও যে অপরাগ, তার স্বামীকে দেওয়া প্রতিজ্ঞা যে তাকে রাখতেই হবে, তবেই না এই শত্রুতার আসল রহস্য, আসল কারণ জানতে পারবে। মোট কথা, তার আস্ত পৃথিবীটাই তখন হাতের কাছে থাকবে। ফোনের টুংটাং শব্দে ভাবনা থেকে বেরিয়ে এলো। মুহূর্তেই এক দৌড়ে ফোনটার কাছে চলে গেল। তার কলিজারা ফোন দিয়েছে, সে তো এই ফোনটার অপেক্ষায় ছিল। একটু সময়ও ব্যয় না করেই ফোনটা রিসিভ করে কানে ধরল। চোখ ছলছল করছে, এই বুঝি অশ্রুকণা অবাধ্য হয়ে গড়িয়ে পড়বে। ওপাশ থেকে ভেসে আসলো পুরুষ কণ্ঠের, মা, আমার মা। মহিলাটি চোখ বন্ধ করে নিল। এই ডাকটি শোনার জন্য তাকে 23টা ঘন্টা অপেক্ষা করতে হয়। ছটফট করে সময়টাতে। ওপাশের পুরুষটি যেন মহিলাটির মনের অবস্থা বুঝলো। কল কেটে সাথে সাথেই ভিডিও কল দিলেন। কল রিসিভ করতে স্ক্রিনে ভেসে আসলো 3 জনের মুখ। মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মহিলাটি অস্পষ্ট স্বরে বলে উঠল, আমার কিছু হয়নি, ঠিক আছে, আমি, চিন্তা করো না। আর মাত্র কয়েকটা দিন মা, তারপর তোমাকে ছুঁয়ে দেখতে পাবো মা, তোমার বুকে মুখ লুকাতে পাবো। কতদিন তোমার শরীরের ঘ্রাণ নেই না। পরশের কথায় মহিলাটির চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মহিলাটি হচ্ছে নিশি চৌধুরী, রিয়ান চৌধুরীর ওয়াইফ। নাসিন রিয়ার মম, পরশের মা। তিনি কোনো এক কারণে সন্তানদের থেকে দূরে থাকেন। অনেকক্ষণ কথা বলার পর সবাই শান্ত হলো। সামনে বিয়ে, কত কাজ বাকি, সব কিছু আগে থেকেই গুছিয়ে নিতে হবে।
সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউরিটি বাড়িয়ে দিতে হবে। আজকে হামলা হয়েছে বিয়েতে, অত লোকের মাঝে হবে না তার কোনো গ্যারান্টি আছে? রিস্ক নেওয়া যাবে না। হৃদিতা তার গোপন বাংলোতে বসে উন্মাদের মতো ব্যবহার করছে। একের পর এক ফোন দিয়ে খোঁজ নিচ্ছে কার এত বড় সাহস তার ভাইয়ের উপর হামলা করে। কিছুতেই কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। হামলাকারীদের খোঁজে পেলে তার কাজ আরো সহজ হতো। এক সময় রাগ কন্ট্রোল করতে না পেরে ফোনটা ফিকে মারল। দেয়ালে লেগে বিকট শব্দে ফোনটা ভেঙে দুভাগ হয়ে গেল। থম মেরে বসে পড়ল সোফায়। কিছুক্ষণ ভাবার পর উঠে দাঁড়ালো। তাকে এখনই যেতে হবে। গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ল। আজ অনেক দিন পর নায়ান আবার ঘর অন্ধকার করে বেলকনিতে বসে আছে। আজ মনটায় ঘোর অন্ধকার। ক্ষণে ক্ষণে আদ্রিকার মুখটা ভেসে উঠছে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে প্রতিনিয়ত। এই যন্ত্রণা সহ্য করার নয়, সবকিছু ভেঙে চুরে দিতে ইচ্ছে করছে। নির্মল হাসিটাকেও তার কাছে বিদঘুটে লাগছে। কোনো অঘটন ঘটানোর আগেই নিজের ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে ক্লিক করলো। আদ্রিকা আর তার ছবিতে ভরপুর। হঠাৎ একটি ছবিতে নায়ানের চোখ আটকে গেল। অবাধ্য নোনা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। মনে পড়ে গেল সেই রহস্যজনক দিনটার কথা। আদ্রিকার সাথে যখন নায়ানের দ্বিতীয়বার দেখা হয় তখন সে বড় আব্বুর অনুরোধে অফিসে যায়। যাওয়ার পথে হুট করে আদ্রিকাকে দেখে গাড়ি থামায়। মুখে মাস্ক থাকলেও তার একটু চিনতে ভুল হয়নি। সেদিনের পর কেটে গেছে 5টি দিন। এই 5 দিন নায়ান সেই সুশীল মুখশ্রী ভুলতে পারেনি, বরং প্রতিটি পদে পদে মনে পড়ছে সেই নীলাফ নীল চোখ। চোখের গভীরতা নায়ানকে প্রতিনিয়ত ভাসিয়ে নিচ্ছিল। সাথে দু বোনের আলাপ তো আছেই, একটু পর পরই আদ্রিকাকে নিয়ে গবেষণা তাদের চলছেই। এক পর্যায়ে না পেরে নায়ান খোঁজ চালালো। তেমন কিছুই পেল না, শুধু কাজের প্রতি ভালোবাসা, কর্মঠ ব্যক্তিত্ব, মানবতায় ভরপুর হওয়ার নমুনা পেল। আর কোনো ক্লু পেল না। নায়ানের বুকটা অজানা কষ্টে হু হু করে উঠল। তাহলে কি ওই নীলাভ নীল চোখের অসামান্য মেয়েটাকে আর দেখতে পারবে না? ওই চোখের গভীরতা মাপার চেষ্টা করতে পারবে না? ভেবেই নায়ানের বুকটা কষ্টে জর্জরিত হয়ে যায়। তার ঠিক 2 দিন পর আবার সেই কাঙ্ক্ষিত মেয়েটি তার সামনে। আজ সে কোনোভাবেই ছাড় দিবে না। গাড়ি থেকে নেমেই দৌড় দিল। গাড়ির সাথে ধাক্কা লাগতে গিয়েও নিজেকে সামলে এগিয়ে গেল। আদ্রিকা একটি দোকানের সামনে পথচারীর মতো দাঁড়িয়ে আছে। নায়ান বুঝতে পারলো আজকেও কোনো মিশনে এসেছে। তার যাওয়া ঠিক হচ্ছে না, তাও সে এই সুযোগটা মিস করতে যাচ্ছে না। মনে হচ্ছে চোখের পলক ফেললেই হারিয়ে ফেলবে। নায়ান গিয়ে আদ্রিকার সামনে দাঁড়ালো। আচমকা এমন হওয়ায় আদ্রিকা দুপা পিছিয়ে যাওয়ার সময় পড়ে যেতে ধরতেই নায়ান এক হাত দিয়ে আদ্রিকার হাত শক্ত করে ধরল। আদ্রিকা যেন কারেন্টের শক পেল। কিরকম শরীরে ঢেউ বয়ে যাচ্ছে। নায়ানের বুক টিপ টিপ করছে। প্রথম স্পর্শ। নায়ান নিজেকে সামলে আদ্রিকাকে সোজা করে দাঁড় করিয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। আদ্রিকা জোরে দম নিয়ে নায়ানের দিকে ভ্রু কুঁচকালো। সেই চাহনি দেখে নায়ান থতমত খেলেও বুঝতে দিল না। আদ্রিকার বুকের ভিতর এখনো টিপ টিপ করছে। এই 5 দিন তারও ভালো যায়নি। সেদিনের রেস্টুরেন্টের ঘটনা তাকে ভুলতে দিত না। সেই গাম্ভীর্য মায়াময় মুখটা ভেসে উঠত মনের পাতায়। নিজেও খোঁজ নিয়ে নায়ানের অল ডিটেলস জেনেছে, তাই তো আজ সে এখানে দাঁড়িয়ে আছে। আজ না কোনো মিশনে এসেছে আর না কোনো কাজে। তার মনকে বোঝাতে না পেরেই চলে এসেছে। আদ্রিকা ঠিক সেইখানটাই দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়ালে সরাসরি তাকে দেখা যাবে। ঠিক তাই হলো। নায়ান তাকে দেখেই এগিয়ে এলো। আদ্রিকার নিজের কাজের উপর খুবই অবাক, তবুও বাধা দিল ও সে সব সময় তার মনকেই বেশি প্রাধান্য দিচ্ছে। আদ্রিকা বলে উঠল, মিস্টার চৌধুরী আপনি? নায়ানের আকস্মিক সাবলীল প্রস্তাবে আদ্রিকা চোখ বড় বড় করে তাকালো। নড়তে পারছে না সে, একদম জমে গেছে। দ্বিতীয়বার দেখায় এইভাবে সাবলীল প্রপোজ আদ্রিকাকে শিহরিত করে দিয়েছে। আদ্রিকা প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেই নায়ান মুচকি হেসে বলল, কি করব বলো? প্রথম দেখায় তো এই আমিটাকে নিজের করে ছিনিয়ে নিয়েছো। তুমি ছাড়া আর কিছু ভাবনাতেই আসে না। তোমার চোখের গভীরতায় হারিয়ে যেতে ইচ্ছে করে। প্রবলভাবে আকৃষ্ট করে তোমার ওই মায়াময় স্নিগ্ধ মুখশ্রী। মন ভালোবেসে ফেলেছে। প্রথমে তোমার ব্যক্তিত্বকে, তারপর তোমাকে। মোহ ভেবে ভুল করো না। রূপের প্রেমে পড়লে একসময় তা কেটে যায়, কিন্তু ব্যক্তিত্বের প্রেমে পড়লে সেটি কাটে না, আজীবন থেকে যায় হৃদমাজারে। হবে আমার আদ্রি পাখি। আদ্রিকার চোখের দিকে তাকিয়ে নায়ান কথাগুলো বলে শেষ করল। নায়ানের চোখে এক ভিন্ন মাদকতা ছড়িয়ে আছে, যা ক্ষণে ক্ষণে আদ্রিকাকে কাঁপিয়ে তুলছে। দৃষ্টি এলোমেলো করে দিচ্ছে নিজের। অজানা অনুভূতিতে মন পুলকিত হচ্ছে। আদ্রিকা নিজের অনুভূতিটাকে একপাশে রেখে ভালোভাবে নায়ানের দৃষ্টি লক্ষ্য করল।
না, সেই চোখে কোনো অশ্লীল কিছু পেল না, বরং নিজের জন্য একরাশ মায়াময় অনুভূতি দেখতে পেল। আদ্রিকা মুচকি হেসে বলল, সারা জীবন ধরে রাখতে পারবেন তো? আদ্রিকার কথায় নায়ান শুধু আদ্রিকার হাত আঁকড়ে ধরেছিল। এরপরেই শুরু হলো তাদের প্রেম ভালোবাসায় পূর্ণ জীবন। হঠাৎ করে দেখা করা, লং ড্রাইভে যাওয়া, কত সুখের না ছিল দিনগুলো। এইভাবে কেটে গেল 5টা মাস। এই 5টা মাস দুজনের জীবন এক অন্যতম সুখ এসে হানা দিয়েছিল। মনের মধ্যে হাজারো স্বপ্ন। নায়ান বাসায় এসেই তার মা, ভাই, বোনদের আদ্রিকার কথা বলতো, তারাও খুশি হতো। দেখা করার কথা বলতেই নায়ান বলতো একদিন খুব করে চমকে দিবে সবাইকে। একদিন হঠাৎ করেই আদ্রিকা দেখা করতে বলল নায়ানকে। কণ্ঠটা যেন কেমন লাগছিল। নায়ানও বিনা বাক্যে রাজি হয়ে গেল। পার্কে বসে নায়ানের কাঁধে মাথা এলিয়ে দিয়ে আদ্রিকা বলল, নীল, আমি না তোমাকে খুব ভালোবাসি। যতটুকু ভালোবাসলে আর ভালোবাসার অবশিষ্ট থাকে না, ততটুকু ভালোবাসি। আমরা দুজনে মিলেমিশে নীলাদ্রি হয়েছি আদ্রি পাখি। এই আদ্রির জন্মই একমাত্র নীলের জন্য হয়েছে। তুমি এমন একজন মানুষ যাকে না ভালোবেসে থাকাই যায় না। যত ভালোবাসি মনে হয় আরো ভালোবাসা উচিত। নায়ানের কথায় আদ্রিকা মলিন হাসল। এভাবেই কিছুক্ষণ প্রেমালাপ চলতে থাকলো। যাওয়ার সময় হয়ে এলেই আদ্রিকা নায়ানের কপালে চুমু দিয়ে বলল, নীল, আমি যেখানেই থাকি না কেন, তোমার বড় সিঙ্গার হওয়ার স্বপ্নটা কিন্তু পূরণ করতেই হবে। আমার অনুপস্থিতি যেন তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে ঠেলে না দেয়, তাহলে কিন্তু আমিও দূরে চলে যাব, অনেক দূরে। তোমার স্বপ্নের মাঝেই আমাকে পাবে। আদ্রিকার কথায় নায়ান সেদিন আদ্রিকাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদেছিল। আদ্রিকার দূরে যাওয়ার কথা ভাবতেই পারে না নায়ান। বাঁচবে কি করে? আদ্রিকাও কেঁদেছিল, কিন্তু বুঝতে দেয়নি নায়ানকে। তারপর থেকে নায়ান আদ্রিকার কোনো খবর পায়নি। ফোন অফ ছিল। যে বাসায় থাকতো সে বাসা তালা দেওয়া। পাগল হয়ে গিয়েছিল নায়ান। দিক বেদিক ভুলে তন্ন তন্ন করে খুঁজেছে। আদ্রিকা আন্ডার কভার অফিসার ছিল বলে কেউ তাকে এইভাবে চিনত না। তারপর থেকে নায়ান নিজেকে গুটিয়ে নিল, অন্ধকারকেই আপন করে নিল সব ভুলে। প্রত্যেক রাতে আদ্রিকাকে গান শোনাতে হতো, তাই এখন ভয়েস পাঠায় আদ্রিকাকে। কয়েকদিন আগে নিজেকে স্বাভাবিক করে তুলতে চাইলেও এখন কেন জানি পারছে না। আদ্রিকার স্মৃতি তাকে কুরে কুরে খাচ্ছে। কেটে গেছে 2 দিন। আজকে ভার্সিটিতে প্রোগ্রাম আছে। প্রতিযোগিতার ফার্স্ট রাউন্ড আজকে, 2 দিন পর সেকেন্ড রাউন্ড, তার 3 দিন পর ফাইনাল রাউন্ড। 2টো রাউন্ড ছেলে মেয়ে ভাগ করে হবে। ফাইনাল রাউন্ডে প্রত্যেক ভার্সিটির ছেলেমেয়ের মিলিত অংশগ্রহণ হবে। এখন সকাল 10টা। অন্যান্য ভার্সিটির প্রতিযোগী, দর্শক, প্রফেসররা সবাই চলে এসেছে। রিদান খুব সূক্ষ্মভাবে সবার আপ্যায়নের ব্যবস্থা করেছে। সবাই খুব খুশি এমন সমাদরে। প্রথম রাউন্ডে নিজেদের ভার্সিটির মধ্যে সেরা 2 জনকে বেছে নেওয়া হবে। দ্বিতীয় রাউন্ডে সেরা 4 ভার্সিটি। ফাইনাল রাউন্ডে চূড়ান্ত ফলাফল সবাই উপস্থিত। বিচার মণ্ডলীও চলে এসেছেন। রিদানের মন আঁকিবুকি করছে। এখনো সাফা আসেনি। সব মেয়ের চোখ এখন রিদানের দিকেই। নীল ব্লেজারটায় দারুণ মানিয়েছে তাকে। সকালে উঠেই টেক্সট করে রেখেছিল রিদান। সাফা রিপ্লাই দেয়নি, তাই চিন্তা হচ্ছে। এতদিনে সবাই সাফা রিদানের বন্ধুত্বের কথা জেনে গিয়েছে। প্রথমে একটু অবাক হলো, পরে অভ্যস্ত হয়ে গেছে। রিদানের সংস্পর্শে এসে সাফা যেন আরো দুষ্ট হয়ে গেছে। ভেতর থেকে বাচ্চামো বেরিয়ে এসেছে তা কেবল রিদানের সামনেই। রিদানও হাসি মুখে নিজ ভালোবাসার মানুষটার আবদার পূরণ করে। সাফা কোনো আহামরি আবদার করে না। সাফার আবদার মানেই অসাধারণ, ইউনিক, যা রিদানকে প্রচুর আনন্দ দেয়। এই তো সেদিন 2 জন বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল অজানা গন্তব্যে। রিদিমা চৌধুরীও বেশ খুশি ছেলের আনন্দে। সাফাকেও খুব পছন্দ তার। এখনও 2 জন 2 জনের মনের কথা বলেনি। 2 জন 2 জনের দিক থেকে অনড়। থাক না কিছু ভালোবাসা অপ্রকাশ্য, এতে ভালোবাসা কমে না বরং বাড়ে। 2 জন 2 জনের চোখের ভাষা পড়তে পারে তো এতটুকুই যথেষ্ট। রিদানের অপেক্ষার প্রহর শেষ করে সাফা ভার্সিটিতে প্রবেশ করল। রিদানের মুখটা হা হয়ে গেল। আজকে সাফা নীল শাড়ির সাথে হালকা কিছু গহনা পরেছে। মেকআপবিহীন মুখটায় অপরিসীম মায়া, যা রিদানকে ঘায়েল করতে যথেষ্ট। শুধু রিদানের হার্টবিট মিস হয়েছে তা না, সেখানের অনেকেরই বুক কাঁপাতে যথেষ্ট সেই নীলাভ নীল চোখের অধিকারী সাধারণের মাঝে অসাধারণ মানবী। রিদান সবার রিয়াকশন দেখে ধপাধপ পা ফেলে এগিয়ে আসলো। সাফার হাত ধরে সবার দিক চোখ রাঙিয়ে তাকাতেই সবাই দৃষ্টি নামিয়ে নিল। রিদান চৌধুরীকে কে না চেনে?
সাফা রিদানের এমন রিয়াকশন দেখে হাসলো, কিছু বলল না। নিজেও কিছুটা জেলাস মেয়েদের দিকে তাকিয়ে, তাই নিজেও কিছু রেগে তাকালো। মেয়েগুলো নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল। এসব দেখে হিয়া রেগে ফেটে পড়েছিল। তার প্রিপারেশন অত্যন্ত ভালো। মনে মনে ভেবেই রেখেছে আজ সাফাকে হারিয়ে হেনস্থা করবে। রিদানকে দেখিয়ে দিবে হিয়া তার কতটা যোগ্য। হিয়া কি তার কাজে সফল হবে? উত্তেজনায় সবাই ছটফট করছে। কখন শুরু হবে প্রোগ্রাম? কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে দেখবে। লাইভ টেলিকাস্টও হবে। 3 বছর পর পর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগের বার রিদানদের ভার্সিটি দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়েছিল। সবাই আশা ছেড়েও দিয়েছিল, কিন্তু সাফার কথার ধাঁচে সবাই সেই আগ্রহটা ফিরে পেয়েছে। সকল উত্তেজনা চোখ মুখে ফুটে উঠেছে। লাইভ টেলিকাস্ট হবে শুনে অনেকেই ক্যামেরার সামনে গিয়ে হাই হ্যালো বলে আসছে। কেউ কেউ সামনে সামনে ঘুরছে। এসব লক্ষ্য করছে রাইসা। তার এত এত হাসি পাচ্ছে, কিন্তু এত মানুষের মাঝে হাসলে বড়ই বেমানান লাগবে, তাই কোনো মতে হাসিটা আটকে রাখল। রাইসা মূলত একাই বসে আছে। তার সাফা ছাড়া আর কোনো বন্ধু নেই, বানায়নি মূলত। সাফা গিয়েছে সব ঠিক আছে কিনা দেখতে। হিয়াকে বিশ্বাস নেই। 3 রাউন্ডে প্রধান অতিথি হিসাবে আহনাফ চৌধুরী, নাবেল চৌধুরী আর পরশ চৌধুরীকে রেখেছে। তারা জানিয়েও দিয়েছে আসবেন। সাফা সাজঘরে ঢুকে দেখলো সব ঠিক আছে কিনা। প্রতিযোগী সবাই সেখানেই আছে। অন্য ভার্সিটি থেকে যারা এসেছে তারা সাফাকে বারবার ঘুরে ঘুরে দেখছে, বিশেষ করে নীল চোখ জোড়া। সাফা বেশ বুঝতে পারছে এসব, কিন্তু পাত্তা দিচ্ছে না। নিজের মতো করে নিজের ডয়ারের সামনে গিয়ে চেয়ারে বসলো। হিয়াকে আজ অন্য রকম লাগছে, বেশ ফুরফুরে। সাফার দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। সাফার চোখ এটিও এড়ালো না, নিজেও হাসলো, কারণ বোঝা গেল না। একটু পরেই দুজন মেয়ে এসে সাফার সামনে দাঁড়ালো, চোখে মুখে হিংসাত্মক ভাব। সাফা তখনও নিচের দিকে তাকিয়ে আছে, এমন ভাব করছে যেন কিছুই হয়নি। হঠাৎ একটি মেয়ে ঠ্যাস দিয়ে বলল, শুনলাম তুমি নাকি পার্টিসিপেন্ট, তার উপর একবারও প্র্যাকটিস করনি। পারবে তো আমাদের সাথে, নাকি মঞ্চে উঠে হাঁটু কাঁপবে? সাথের মেয়েটি হাসিতে যোগ দিল তার সাথে। সাফা চোখ তুলে তাকালো। মেয়ে দুটো একটু নড়েচড়ে উঠল। কি যেন আছে এই চোখে, গাম্ভীর্যে ভরা চোখ। চোখে যখন গাম্ভীর্য ফুটে ওঠে, নীলমণিটা তখন আরও গাঢ় হয়। মেয়ে দুটো এই চোখে চোখ মেলানোর সাহস পেল না, চোখ নামিয়ে নিল। সাফা মুচকে হাসল। পায়ের উপর পা তুলে আরামে বসে পাশের একটা মেয়েকে হাতের ইশারায় ডাকলো। মেয়েটি ফার্স্ট ইয়ারে পড়ে, নাম অবনী। দৌড়ে এলো সে। অবনীর সাথে সাফার 2-1 বার কথা হয়েছে। সাফাকে তার দারুণ লাগে, কি মোলায়েম ব্যবহার, আবার হঠাৎ করেই কঠোরতা। সব মিলিয়ে মেয়েটি ব্যাপক হারে ক্রাশ খেয়েছে সাফার প্রতি। অবনী আসতেই সাফা বলল, না আপনি ওনারা কি যেন বলছে শোনো তো। আজারা ক্যাচাল আমার ভালো লাগে না। আমি কি চিজ সেটা একটু পরেই দেখতে পাবে। সাফার কথায় মেয়ে দুটো খুব অপমানিত বোধ করলো। চোখে এক প্রকার ক্ষোভ দেখা যাচ্ছে। অবনী মুখ টিপে হেসে বলল, আপু কি বলবেন বলেন। মেয়ে দুটো রেগে সেখান থেকে চলে গেল। সাফা খিলখিলিয়ে হেসে দিল, সাথে অবনীও। হিয়া এসব দেখে মনে মনে বলছে, হেসে নাও, তুমিও হেসে নাও। একটু পরেই তোমার এত হাসি কিভাবে আসে দেখবো আমি। আহনাফ চৌধুরী, নায়ান চৌধুরী, পরশ চৌধুরীদের বরণ করা হয়ে গেছে। নায়ান এখানে এসেছেন বিচারক হিসাবে। বর্তমান জামানায় সবার মুখে মুখেই নায়ানের গান। 3 জন বিচারক তাদের সামনে বসে পড়ল। প্রথম রাউন্ডের ফার্স্ট এপিসোডে শুধু রিদানদের ভার্সিটি পার্টিসিপেন্ট করবে, কারণ একমাত্র এই ভার্সিটিতেই প্রতিযোগী বেশি, আর সব ভার্সিটি থেকে 4 জন করে এসেছে। তাদের সেকেন্ড প্লটে তাদের পারফরমেন্স দেখাবে। রিদানদের ভার্সিটিতে পারফর্মার হলো রিদান, আশিক, সাফা, হিয়া, খিন্তি, এই 5 জন। এখান থেকে একজন বাদ যাবে। যথারীতি অনুষ্ঠান শুরু হলো। বিচারক মণ্ডলী সবার সাথে পরিচিত হয়ে নিল, কিন্তু সাফা এলো না, কারণ সাফা ভেতরে। বিচারক মণ্ডলী এতে কিছুটা মুখ বিকৃতি করলেও নায়ান হাসল, কিছু বলল না। প্রিন্সিপাল সামনে নিলেন সব কিছু। অনুষ্ঠানটি ভার্সিটির ক্লাব হলে হচ্ছে। এত এত আলো, তার মধ্যে বদ্ধ ঘর, দিন নাকি রাত বোঝা যাচ্ছে না। পরিবেশটা দারুণ লাগছে। উপস্থাপনা করছে সাগর, তাকে এই দায়িত্ব রিদান দিয়েছে। সাগর খুব সুন্দর উপস্থাপনা করতে পারে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে উপস্থাপক প্রথম প্রতিযোগী আশিককে ডাকল। আগেই যেহেতু পরিচিত হয়ে নিয়েছে, সেহেতু এসেই গান ধরল। অসম্ভব সুন্দর হয়েছে, করতালিতে চারদিক মুখরিত। তারপর এলো খিন্তি। কাকে রেখে কাকে ভালো বলবে বিচারক মণ্ডলী হতবাক।
তবুও নায়ান খিন্তির কিছুটা ভুল ধরেছে। তারপর ডাক এলো হিয়ার। হিয়া নিজের ইমেজ বাড়ানোর জন্য কয়েকজনকে নিয়ে এসেছে যারা তাকে চেয়ার আপ করবে। ঠিক তাই হলো। হিয়া মঞ্চে আসতেই সবাই হিড়িক দিয়ে উঠল। জনগণ আরো উৎসাহ পেল। বিচারক মণ্ডলী বসে আছে পারফর্ম দেখার। হিয়া হাঁটু পর্যন্ত শর্ট হাতা কাটা ফ্রক পরে এসেছে। এতে সবাই একটু বিচলিত হলেও পাত্তা না দিয়ে গান গাইতে বলল। ওদের দুজনের থেকে হিয়ারটা সুন্দর হয়েছে, কত দিনের পরিশ্রমের ফল। এরপর ডাক এলো রিদানের। রিদান মঞ্চে উঠতেই সব মেয়েগুলো দাঁড়িয়ে চিৎকার করে উঠল। ভাইয়ের পপুলারিটি দেখে নায়ান মাইকের সামনে জোরে হেসে দিল। রিদান মাথা চুলকে লাজুক হাসলো। আহনাব চৌধুরীও হাসছে। অবশ্য রিদেমা চৌধুরীর খুব হাসি পাচ্ছে, প্রফেসর বলে হাসতে পারছে না তিনি। রিদান প্রথমে বাবা মার দিকে তাকিয়ে পরে ভাইয়ের দিকে তাকালো। নায়ান হাত দিয়ে অল দ্য বেস্ট জানালো। আলো আনহা প্রথম সারিতে বসে ভাইকে চেয়ার আপ করেই যাচ্ছে। রিদান এখনো শুরু করছে না, চারিদিকে খুঁজছে, না নেই, কোথাও নেই সাফা। রিদানের মনটা খারাপ হয়ে গেল। আজকে সাফার সাথে তার কথা হয়নি। হঠাৎ মঞ্চের পাশে চোখ যেতেই দেখতে পেল একজোড়া নীলাভ চোখ তার দিকেই তাকিয়ে আছে। চোখ যেন বলছে অল দ্য বেস্ট রিদ্রাজ, তাক লাগিয়ে দাও, শুরু করো, তোমার সাফুরানি তোমার সাথে সব সময় আছে। রিদানের মনটা নিমিষেই ভালো হয়ে গেল। সুর তুল্য গলায় সবাই নীরব হয়ে গেল রিদানের কণ্ঠ শুনে। এত মিষ্টি কণ্ঠ, নায়ান নিজেও অবাক হয়েছে। রিদান কখনোই গান গাইতো না ওদের সামনে, বলতো আমার হয়তো সিঙ্গার হবে, আমি কেন গান গাইবো? যেদিন নিজের একান্তই ভালোবাসার মানুষটাকে পাবো সেদিন গান গাইবো আর তোদের তাক লাগিয়ে দিব। নায়ান এবার বুঝতে পারলো রিদান কেন গান গাইতে চাইতো না। রিদান যদি আগে থেকে গান গাইতো দুই ভাইয়ের মাঝে রেশারেশি হতো। যদিও এটা শিওর না, তবুও কিছু না কিছু মনোমালিন্য তো হতোই। গান গাওয়া শেষ হতেই বিচারক মণ্ডলী দাঁড়িয়ে গেল। সবচেয়ে বেস্ট রিদানেরটা হয়েছে। একের পর এক প্রশংসা করছে। আহনাব চৌধুরীর চোখে পানি চলে আসলো দুই ভাইয়ের ভালোবাসা দেখে। মনে পড়ে গেল নিজের ভাইটার কথা, কত না আদরের ছিল সে বড় ভাইয়ের কাছে। রিদিমা চৌধুরী যেন বুঝতে পারল, নিজের অবস্থান থেকে উঠে স্বামীর পাশে বসে হাতে হাত রাখলো। আহনাব চৌধুরী হাসলো। এই একটা মানুষই তাকে শক্ত রাখে, না হলে কবেই নিঃশেষ হয়ে যেত। এবার শেষ প্রতিযোগী সাফা। সাফার কথা অ্যানাউন্সমেন্ট হতেই ভার্সিটির সবাই চুপ হয়ে গেল। তা দেখে অন্যান্য সবাইও চুপ করে বসে রইল। বিচারক মণ্ডলী অবাক হয়েছে সবার নীরবতা দেখে। মনে করছে পারে না বুঝি, সাফা আসছে না, কয়েকবার ডাকা হয়েছে, আসছে না। সবাই অধৈর্য হয়ে পড়েছে। প্রিন্সিপাল স্যার চুপ আছেন, যেন কিছুই হয়নি। এবার বিচারক মণ্ডলী ঘোষণা দিলেন 1 মিনিটের মধ্যে না আসলে ডিসকোয়ালিফাই হবে। হিয়া খুশিতে আটখানা, ভাবছে সে তার প্ল্যানে সফল হয়েছে। 1 মিনিট শেষ হতে 5 সেকেন্ড বাকি আছে। একজন বিচারক মাইক হাতে নিয়ে কিছু বলবে, তার আগেই হাঁটার শব্দে থেমে গেল। দূর থেকেই বোঝা যাচ্ছে গাম্ভীর্যপূর্ণ হাঁটা। শক্ত বুকের শব্দ বাড়ি খাচ্ছে পুরো হল জুড়ে। রিদানের চোখ এলোমেলো ঘুরছে, খুঁজছে তার প্রেয়সীকে। শব্দটা কাছাকাছি আসতেই সব লাইট অফ হয়ে গেল। সবাই কিছুটা চেঁচিয়ে উঠতেই মঞ্চের মাঝখানে লাইট জ্বলে উঠতেই থেমে গেল। চাপা উত্তেজনায় ভরপুর হলো। লাইটের আলোয় দেখা যাচ্ছে জিন্স প্লাজোর সাথে নীল শর্ট হুডি, মাথা ঢাকা থাকলেও অবাধ্য কিছু চুল সামনে এসেছে। পেছনে গিটার, মারাত্মক সুন্দর একটি দৃশ্য। যে যে পারছে ছবি তুলে নিচ্ছে। একটু সময় যেতেই মাথা থেকে হুডির টুপি ফেলে দিল। সামনে চাইতেই সবাই যেন পরী দেখছে। অতিরিক্ত ফর্সা মুখে নীলাপ নীল চোখ জোড়ায় ঘন কালো পাপড়ি, অমায়িক সৌন্দর্যে ভরা। বিচারক কিছু বলবে তার আগেই গিটারটা সামনে নিয়ে সুর তুলল। সবাই আকস্মিক এমন হওয়ায় বাকরুদ্ধ। হিয়া নিজের প্ল্যান এইভাবে ফ্লপ হওয়ায় রেগে চেয়ারে লাথি মারল। সবাই বুঝে যাবে বলে দাঁত কামড়ে বসে রইল। সুর ভেসে আসলো। গান শেষ হলেও কারো মুখে কোনো কথা নেই, সবাই দাঁড়িয়ে গেছে। এত সুন্দর করে গানটা গাইলো, বলার ভাষা পাচ্ছে না। মঞ্চের পাশে দাঁড়িয়ে চোখে পানি নিয়ে গান শুনছিল রাইসা। আজ কত বছর পর প্রিয় একজন মানুষের গান শুনল। বেশ খেয়াল করলে দেখা যাবে আরেকজনের চোখেও পানি। রাইসা আবেগ আর ধরে রাখতে পারল না, দৌড়ে গিয়ে সাফার পিঠে চড়ে বসলো। সাফা স্টিল দাঁড়িয়ে থেকেই রাইসাকে ঘুরাতে থাকলো হাসতে হাসতে। এই যেন পানির মতো সহজ কাজ। রাইসা করতালিতে সবাই একসাথে হিড়িক দিয়ে উঠল। এতক্ষণ যারা না সময় মতো না আসার কারণে বিরক্ত হচ্ছিল, তারা উচ্ছ্বাসে ফেটে পড়ল।
সবার এত উচ্ছ্বাসের মাঝে অন্যান্য প্রতিযোগীর মন কিছুটা বিষণ্ণ হয়ে উঠল। তবুও চান্স একটা নেওয়ায় যায় ভেবে সবার সাথে মজা করতে লাগলো। হঠাৎ পরশ তার আসন থেকে উঠে দৌড়ে গিয়ে সাফাকে কোলে তুলে নিল। সাফা যেন এক নিমিষের মধ্যেই ভুলে গেল তার অতীত, খিলখিল করে হেসে উঠল। আর রাইসা ওদের হাসাহাসি দেখে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল, ঠোঁটে বিদ্যমান মলিন হাসি। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। পরশ চৌধুরীর সাথে সাফার কি সম্পর্ক সেটাই ভাবছে। সাফা যখন বুঝতে পারলো কি করছে, ধপ করে হাসি থামিয়ে দিল। দাঁতে দাঁত চেপে নামাতে বলতেই পরশের খেয়াল হলো খুশির ঠেলায় সে কি করে ফেলেছে। সাফাকে নামিয়ে দিয়ে নিজের আসনে বসে পড়ল। কেউ প্রশ্ন করার আগেই সাফা গম্ভীর গলায় বলে উঠল,